ধ্যাৎ, 2 ঘন্টা যাবৎ স্টেশনে বসে আছি, কিন্তু কই এখনো তো ট্রেন আসলো না অবিদা। ঈশান, তুই এতটা অধৈর্য হোস না তো। টিকিট কাউন্টারে তো বললো রেল লাইনের সমস্যার কারণে ট্রেন আসতে একটু লেট হচ্ছে। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকা যায় অবিদা? সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো যে। তুই একটু শান্ত হয়ে বসতো, দেখবি কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। উফ, দাদুর কি যে সব অদ্ভুত অদ্ভুত আবদার না। দাদুর অমন আজব স্বপ্ন পূরণের জন্য এই রাতের বেলা আমাদের অজব পাড়াগায়ে যেতে হচ্ছে। আমি অভি। আমার পাশে যে বসে আছে সে আমার বড় আদরের একমাত্র ছোট ভাই ঈশান। জন্ম থেকেই আমরা ইট পাথরে ঘেরা কলকাতা শহরে বড় হয়েছি। বাবা মায়ের নানান কর্মব্যস্ততার কারণে গ্রাম দেখার সৌভাগ্য আমাদের খুব একটা হয়নি। আজ প্রায় 15 বছর পর একটি জরুরি কাজে আমরা 2 ভাই আমাদের দাদুর বাড়ি কুন্তিপুরে যাচ্ছি। নিশ্চয়ই ভাবছেন কি এমন বিশেষ কাজ যার কারণে এই রাতের বেলা আমাদের কুন্তিপুর যেতে হচ্ছে। মূলত আমার দাদু বেশ কয়েক বছর যাবৎ ভীষণ অসুস্থ। কোনো ডাক্তার কবিরাজ ওনার অসুখ সারাতে পারছেন না। কিন্তু গত রাতে দাদু স্বপ্নে দেখেছেন কুন্তিপুরের পুরনো কালী মন্দিরে যদি মঙ্গলবার রাতে দেবী মায়ের পুজো দেওয়া হয় তবেই দাদু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাই তো দাদুর হয়ে আমরা 2 ভাই পুজো দিতে যাচ্ছি কুন্তিপুরের পুরনো কালী মন্দিরে। হঠাৎ ট্রেন আসার শব্দ শুনে আমি চমকে উঠলাম। পো পো শব্দ করে স্টেশনে ট্রেন এসে থামতেই ঈশান খুশি হয়ে আমায় বলল, অবিদা, ওই তো দেখো ট্রেন চলে এসেছে। চলো চলো তাড়াতাড়ি চলো, ট্রেনে উঠে গিয়ে বসি। তড়িঘড়ি করে আমি আর ঈশান ট্রেনে উঠে পড়লাম এবং জানালার পাশের একটি সিটে বসলাম। ট্রেন এক প্রকার ফাঁকাই ছিল, খুব একটা যাত্রী চোখে পড়ল না। অবিদা, কামরাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না? কেমন একটা ভুতুরে ভুতুরে মনে হচ্ছে। হ্যাঁ, এই মন পরিস্থিতিতে তুমি কবিতা শোনালে মন্দ হয় না কিন্তু অবিদা। ঠিক আছে, শোন তবে। আধার যতই হোক না গভীর, যতই হই না ভয়ে অস্থির, তুমি আছো মনে পাশে আর ভাবনাতে, বেশ কেটে যায় নিঝুম নির্ঘুম ঘুমের রাতে। ঈশান খুব মনোযোগ দিয়ে আমার কবিতা শুনছিল। ট্রেন ছুটে চলেছে হেমন্তের শীতল পরশে। আমার গায়ের পশমগুলো কাটা দিয়ে উঠছে। খানিকক্ষণ পর ট্রেন থামার শব্দ শুনে আমরা নড়ে চড়ে উঠলাম। অবিদা, আমরা মনে হয় কুন্তিপুর স্টেশন চলে এসেছি। চলো চলো নেমে পড়ি। কলকাতা শহর থেকে কুন্তিপুরের দূরত্ব খুব একটা বেশি নয়। একে তো অমাবস্যার রাত, তার উপর স্টেশনে কোনো আলো জ্বলছে না, এমনকি আশেপাশেও কোনো মানুষ দেখা যাচ্ছে না। যা বাবা, আমরা এই কোথায় চলে এলাম অবিদা? দেখে তো মনে হচ্ছে না এটা কোনো স্টেশন, এ যেন কোনো শ্মশান ঘাট। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সেরিয়া এ এই অ্যাপের স্পন্সর। অন্যান্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তাই বেছে
বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড সোনার ব্যবহার করে প্রথমবারের মতো জমাতে পারেন 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, নগদ, বিকাশ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1xbet সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড সোনার ব্যবহার করুন এবং বোনাস পান। আরে গ্রামের সাধারণ মানুষ সন্ধ্যার পর তেমন একটা বাইরে বের হয় না, তাই স্টেশনটা হয়তো এত ফাঁকা লাগছে। কিন্তু আশেপাশে কোথাও কোনো রিক্সাও তো দেখতে পাচ্ছি না। এখন আমরা এখানে কালী মন্দির কিভাবে যাব বলো তো অবিদা? ঈশান, এত অস্থির হোস না তো। দাদু বলেছিলেন এখান থেকে পুরনো কালী মন্দির খুব একটা দূরের পথ নয়, আমরা সেখানে হেঁটেই যেতে পারবো। হেঁটে যাব কেমন করে? আমরা কি লোকেশন চিনি? চল সামনে এগোই, পথে কাউকে দেখলে লোকেশন জেনে নেব। উফ, দাদুর এমন উদ্ভট স্বপ্নের জন্যে আমাকে এত কষ্ট করে ওদিকে যেতে হচ্ছে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে পথঘাট তেমন একটা দেখাও যাচ্ছে না, সেই সাথে কনকনে ঠান্ডা বাতাস। আমরা ঠিক কোন দিকে যাচ্ছি তাও বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু কোনো মন্দিরের দেখাই আমরা পেলাম না। এবার আমারও ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো, আমরা আবার ভুল পথে চলে এলাম না তো? কিছুটা সামনে এগোতেই দেখলাম একজন মাঝবয়সী মহিলা পুকুর থেকে কলসিতে করে পানি নিচ্ছে। আমি আর ঈশান দ্রুত তার কাছে এগিয়ে গেলাম। ও মাসিমা, এটা কি কুন্তিপুর গ্রাম? হ্যাঁ বাসা, এটাই কুন্তিপুর গ্রাম। তা তোমরা যাবে কোথায়? হাতে দেখছি আবার পুজোর ডালা। আমরা কুন্তিপুরের পুরনো কালী মন্দিরে যাব। কালী মন্দিরটা কোন দিকে মাসিমা? সে কি, এই অমাবস্যার রাতে কি অলক্ষণে কথা? অলক্ষণে কথা হবে কেন মাসিমা? আমরা তো পুজো দিতে যাচ্ছি। পুজো দিবে তো, তা বেশ ভালো বাসা, কিন্তু তোমাদের ওই পুরনো মন্দিরে কেন যেতে হবে বাপু? নতুন কালী মন্দিরে গেলেই পারো। কেন, পুরনো কালী মন্দিরে গেলে কোনো সমস্যা আছে নাকি? বারে, জানো না বুঝি? ওই কালী মন্দির তো অভিশপ্ত। অমাবস্যার রাতে ভয়ঙ্কর প্রেতাত্মারা বিচরণ করে সেখানে। তাই তো ওই কন্তিপুর গ্রামে নতুন কালী মন্দির স্থাপন করা হয়েছে। অবিদা, মাসিমা এসব কেন কি বলছেন? হ্যাঁ সেই সত্যি গ্রামের মানুষ বুঝি সব আজগুবি জিনিসে বিশ্বাস করে? কি হলো, অমন বেভোলার মতো হাসছো যে বড়? আমার কথা বিশ্বাস হলো না নাকি? না না মাসিমা, আমরা আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু মাসিমা আমাদের সেখানে যাওয়াটা ভীষণ জরুরি, তাই আপনি যদি আমাদের একটু পথ দেখিয়ে দিতেন তাহলে বড্ড উপকার হতো। ঠিক আছে ঠিক আছে, ওই পথ দিয়ে সোজা গেলেই দেখবে ডানে মোড় নিয়েছে একটা পথ। সেখান থেকে কিছুটা সামনে এগোলেই দেখবে জঙ্গলে ঘেরা একটা মন্দির। সেটাই কুন্তিপুরের পুরনো কালী মন্দির। অনেক ধন্যবাদ মাসিমা, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ যাও যাও, আজকালের ছেলে পেলেদের বলিহারি বাপু, ভয় ডর কিচ্ছুটি নেই। কালে কালে আরো কত কিছু যে দেখবো ভগবানই জানে। মাসিমা রেগে মেগে পানি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আমরা
তার দেখানো পথে কালী মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে থাকি। রাস্তার দুপাশে সারি সারি গাছ, আশেপাশে যতদূর চোখ যায় কোনো মানুষের অস্তিত্ব দেখা যাচ্ছে না। এবার কেন যেন আমার একটু ভয় ভয় লাগছে। থেকে থেকে মনে হচ্ছে আমাদের পিছু পিছু কেউ আসছে। কিন্তু পিছনে ঘুরে তাকিয়ে আমি কাউকেই দেখতে পেলাম না। কি হলো অভিদা, হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? কি দেখছো অমন করে? না না, কিছু না, চল। ভয়ে ভয়ে কয়েক কদম সামনে এগোতেই দেখলাম মাঝবয়সী একজন লোক হাতে বাজারের ব্যাগ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। লোকটি আমাদের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কারা বাবু? কোত্থেকে আসিছেন? এই গায়ে আপনাদের আগে কখনো তো দেখেছি বলে মনে হচ্ছে না। এই কাকা বাবু, আমরা কলকাতা থেকে এসেছি। জমিদার ইন্দ্রজিৎ আমাদের দাদু। ও, তোমরা জমিদার বাড়ির ছেলে? আগে বলবে তো। আপনি ব্যস্ত হবেন না কাকা বাবু, আমরা কুন্তিপুরের পুরনো কালী মন্দিরে দাদুর হয়ে পুজো দিতে এসেছি। ও, এই তো, আর কয়েক কদম সামনে এগোলেই কালী মন্দির দেখতে পাবে। তবে এই সময় মন্দিরে যাওয়াটা ঠিক হবে না। তোমরা বরং আজ রাতটা আমার বাড়ি থেকে যাও। এই না না কাকা বাবু, দাদুর সুস্থতা কামনায় আমাদের আজ রাতেই পুজো দিতে হবে। কিন্তু এখন যেখানে গেলে তোমাদের বিপদ হতে পারে। তাছাড়া পুরোহিত মশাই সেখানে তো নেই। আপনি অত দুশ্চিন্তা করবেন না কাকা বাবু, আমরা মন্দিরে গিয়ে পুজোর কাজ শেষ করছি। আপনি দয়া করে একজন পুরোহিতকে সেখানে পাঠিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। লোকটি চলে যায়। আমরা কয়েক কদম সামনে এগোতেই লক্ষ্য করলাম জঙ্গলে ঘেরা একটা পুরনো মন্দির। মন্দিরের সামনে আসতেই অজানা এক ভয় আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল। নিজেকে কোনো রকম সামলে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য আলতো হাতে মন্দিরের দরজায় ধাক্কা দিলাম। মন্দিরের ভেতর পা রাখতেই মনে হলো পুরো মন্দির যেন কেঁপে উঠছে। আমি থমকে দাঁড়ালাম। আবার কি হলো দাদা? দাঁড়িয়ে পড়লে কেন? আর টর্চ চালাচ্ছ না কেন? দেখছো না মন্দিরের ভেতরটা কতটা অন্ধকার? আমি পকেট থেকে টর্চ লাইট বের করে আলোটি জ্বালালাম। মন্দিরের ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছে কয়েক বছর যাবৎ এখানে কেউ পাই রাখেনি। চারিদিকে ধুলোময় স্তর পড়ে আছে। দেবী মায়ের পুজোর আয়োজন করতে মন্দিরের এক কোণায় আমি ঈশানকে নিয়ে বসে পড়লাম। এমন সময় এক মিষ্টি কণ্ঠের হাসি আমাদের কানে ভেসে আসলো। এমন করে কে আসছে অবিদা? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। যেই আসুক, আমাদের ওসবে কান দিতে নেই। আরে এ কেমন আজব কাণ্ড! এখনই হাসি আবার এখনই কান্না করছে। দাদা তুমি একটু এখানে বসো তো, আমি আসছি। না, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানে চুপ করে বস। আরে দাদা তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে ভিতর থেকে আমার কিন্তু বেশ হাসি পাচ্ছে। এমন সময় টর্চের আলোটি নিভে যায়। ঈশান, এই কি হলো তোর? কে যেন ধরলো কিছু দিয়ে আমার গলায়, আজ কেটেছে দাদা। তাড়াহুড়ো করে আমি টর্চের লাইট জ্বালানোর চেষ্টা করলাম। লাইট জ্বালানোর পর দেখলাম ঈশানের গলায় ধারালো নখের স্পষ্ট ছাপ বসে আছে। কি হলো তোর?
আমাদের আর এখানে পুজো দিতে হবে না, চল আমরা এখান থেকে চলে যাই। তড়িঘড়ি করে মন্দির থেকে বেরিয়ে যাবে ঠিক তখনই সামনের দরজাটি দাঁড়াম করে বন্ধ হয়ে গেল। আরে দরজা বন্ধ করলো কি? কে আছো? দরজা খোলো, আমরা মন্দির থেকে বেরোবো। দরজাটি আমরা কিছুতেই খুলতে পারলাম না। আমার বুকের ভেতরটা ভয়ে ধুকধুক করে কাঁপছে। কে তুমি? কেন আমাকে ভয় দেখাচ্ছ? সাহস থাকে তো এসো আমার সামনে। নূপুরের শব্দ মনে হলো মন্দিরের এক পাশ থেকে অন্য পাশে কেউ দৌড়ে যাচ্ছে। দাদা তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি ওটাকে। না না ঈশান, যাস না তুই। ঈশান আমার কথা না শুনে সামনের দিকে এগিয়ে যায়। আমি ওর পিছু পিছু যাই, কিন্তু কি আশ্চর্য, মুহূর্তের মধ্যেই ঈশান আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। মন্দিরের কোনায় কোনায় আমি ওকে পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও ঈশান নেই। ঈশানের চিৎকার শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। পিছনে করে তাকিয়ে দেখলাম একটা ভয়ঙ্কর প্রেতাত্মা ঈশানের গলায় কামড় দিয়ে ধরেছে। এটা দেখে আমি সেখানে জ্ঞান হারালাম। তারপর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর দেখলাম ভোর হয়ে গেছে। আমার মাথার কাছে পুরোহিত মশাই বসে আছেন। আমি উঠে বসলাম। তোমরা রাতের বেলায় এখানে আসতে গেলে কেন? এই মন্দিরের ভয়াবহতা সম্পর্কে তোমাদের কেউ বলেনি? বলেছে পুরোহিত মশাই, কিন্তু আমরা বিশ্বাস করিনি। তাছাড়া দাদু আমাদের তার জন্য রাতে পুজো দিতে বলেছিল। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা এখনো বেঁচে আছো। পুরোহিত মশাই, আমাদের সাথে এমনটা কেন হলো? আমাদের গ্রামে পূজারিনী নামে এক সুন্দরী মেয়ে ছিল। তার সৌন্দর্যের কারণে গ্রামের প্রায় সব জেলেরা তাকে বিয়ে করতে চাইতো। কিন্তু পূজারিনী শহরের একটা জেলেকে খুব ভালোবাসতো। সেই ছেলের মঙ্গল কামনায় একদিন রাতে পূজারিনী এখানে পূজা দিতে আসে, কিন্তু পূজা শেষে সে আর বাড়ি ফিরে যায়নি। ভোরবেলা পূজারিনীর লাশ মন্দিরের ভিতরে পাওয়া যায়। তার মৃত্যুর কারণ সকলের কাছে এখনো অজানা। সেদিন থেকে প্রায় প্রতি রাতে এই মন্দিরে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। তাই গ্রামের সকলের সম্মতিতে নতুন কালী মন্দির স্থাপন করা হয়, আর এই পুরনো কালী মন্দিরকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমার গা শিউরে ওঠে। তবে এমন বিপদের পরেও এখনো বেঁচে আছি, এই ভেবে খুব আনন্দ হলো।